রাজধানীবাসীকে মেট্রো রেলের অভিবাদন। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল রান খুলে দেয়া হবে আগামী বছরের ডিসেম্বরে। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার ট্রেনটাকে উঠতে মন চাচ্ছিল। চোখের সামনে দিয়ে মেট্রো রেল দেখতে পেরেছি, অনেক ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিচার হবে। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ের নির্মাণ শুরু। উন্নয়নের সম্ভাবনায় খুশির জোয়ারে ভাসছে সৈকত শহর। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে। এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 13 দিন এগিয়ে চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি মঙ্গলবার। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের আবেদন। ডেঙ্গুর নতুন ধরনে সংক্রমিত মায়ের দুধ পান করেও আক্রান্ত হচ্ছে শিশুরা। কোভিড টিকার অপেক্ষায় থাকাদের প্রথম ডোজ নিশ্চিতেই লাগবে 3 মাস। বিপদসীমার উপরে পদ্মা যমুনার পানি। বগুড়ায় 4 উপজেলার চরাঞ্চল প্লাবিত। টাঙ্গাইল উজানের ঢলে ভাঙনে দিশেহারা নদী তীরের মানুষ। হারিকেন আইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় উত্তাল সাগর। ডুবে গেছে উপকূলীয় এলাকা, সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। মেট্রো রেলের স্বপ্ন এখন বাস্তব। বাংলাদেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনে ট্রায়াল রান হলো আজ সকালে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনের পর চলে রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত। আর সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বরে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। স্বপ্নযাত্রার বিস্তারিত জানিয়েছেন রিপোর্টার রাশেদ লিমন ও রাশেদ বাপ্পি। আর ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া, মিজানুর রহমান ও বাবুল মিয়া। নতুন এক স্বপ্নযাত্রার শুরু। ঘড়ির কাঁটায় বেলা 11:50। ডিপো থেকে বেরিয়ে ভায়াডাক্টের পথে স্বপ্নের মেট্রো রেল। মিনিট দুয়েক বাদে সে মাহেন্দ্রক্ষণ। সবুজ পতাকার সংকেত যেন জানিয়ে দিল এগিয়ে যাও বাংলাদেশ। অগ্রযাত্রার এই পথের সারথি রাজধানীবাসীর দীর্ঘদিনের জমে থাকা আকাঙ্ক্ষা আর অপেক্ষা। শুরু হলো আনুষ্ঠানিক ট্রায়াল রান, আর বাকি কয়েকটা ধাপ। তারপরেই স্বপ্নটা ধরা দেবে হাতের মুঠোয়। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার। এই পথে থাকবে 16টি স্টেশন। এরপর আরও 1.5 কিলোমিটার পথ যুক্ত করবে কমলাপুর। প্রথম দিনে এই আনুষ্ঠানিকতায় উত্তরা উত্তর, মধ্য ও উত্তরা দক্ষিণ পেরিয়ে গন্তব্য পল্লবী। প্রথম পর্যায়ে 6 মাসে এই পারফরমেন্স টেস্ট, 3 মাসের সমন্বিত ট্রায়াল, 5 মাসের যাত্রীবিহীন পরীক্ষা শেষে বাণিজ্যিক কার্যক্রম। সমান্তালে চলবে বাকি কাজও। আর এই কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন 2022-এর বিজয়ের মাসে। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর জুনে আমরা পদ্মা সেতুর উদ্বোধন হবে। এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান টানেল এবং বছর শেষে ইনশাল্লাহ শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প এমআরটি লাইন 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। প্রথম দিনের পারফরমেন্স টেস্টের গতি ছিল 25 কিলোমিটার। এক নতুন অগ্রযাত্রার শুভ সূচনা। শেষ হাসিটা হাসতে হয়তো অপেক্ষা করতে হবে আসছে বছর ডিসেম্বর পর্যন্ত। এই যাত্রায় প্রথম পর্বের এই আনুষ্ঠানিকতার শেষ প্রান্তে অর্থাৎ 4.5 কিলোমিটার দূরে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি।
অবশেষে দৃষ্টি সীমানায় স্বপ্নের মেট্রো রেল। উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে 11টা 52 মিনিটে যাত্রা করে প্রথমে উত্তরা উত্তর, পরে উত্তরা সেন্টার হয়ে ট্রেন পৌঁছায় উত্তরা দক্ষিণ স্টেশনে। ধীরে ধীরে স্বপ্ন ট্রেন এগিয়ে আসতে থাকে মিরপুরের পল্লবী স্টেশনের দিকে, আর একটু একটু করে অবসান হতে থাকে আশপাশের সুউচ্চ ভবনের ছাদে দীর্ঘ সময় ধরে অপেক্ষমান মানুষের প্রতীক্ষার। হুইসেল বাজিয়ে ট্রেনের ভেতর থেকে হাত নেড়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানান পরীক্ষামূলক মেট্রো যাত্রার অংশীদারেরা। এলাকাবাসীও ফেটে পড়েন উল্লাসে। ট্রেনটা গেল তখন আমার খুব ইচ্ছা হয়েছিল ট্রেনটা উঠি, ট্রেনটা আমাকে নেয় নাই। এতদিন তো শুধু দেখেছি যে বাস্তবায়ন হচ্ছে যাই হোক, এখন চোখের সামনে দিয়ে মেট্রো রেল আপনার দৃশ্যমান হয়েছে, এখন মোটামুটি আমরা অনেক খুশি। খুবই ভালো লাগতেছে, বিকজ আমরা এটার জন্য কিন্তু কষ্ট অনেক করলাম। মেট্রো রেলের জন্য রাস্তাঘাটের যে অবস্থা ছিল আমরা অনেক কষ্ট করছি, এখন মনে হচ্ছে যে একটা বেটার ফিউচার হবে। সোয়া 12টার দিকে ট্রেন পৌঁছায় মিরপুরের পল্লবী স্টেশনে। এরপর কিছুক্ষণ অপেক্ষা শেষে ট্রেন আবার ফিরতি যাত্রা করে উত্তরার দিয়াবাড়ি ডিপোর উদ্দেশ্যে। এই জিনিসটা হয়েছে আমাদের মনে করেন এখন আসা যাওয়ার জন্য খুবই মনে করেন কি ভালো হবে। মিরপুর থেকে আপনার মতিঝিল পর্যন্ত যেতে আগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। যদি একদম ফুললি কার্যক্রম শুরু হয়ে যায় সেক্ষেত্রে মানুষ 20 থেকে 25 মিনিটের মধ্যে মতিঝিল যেতে পারবে। মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন আশার সঞ্চার করেছে রাজধানীবাসীর মনে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশের এই প্রবেশে খুশি সারা দেশের আপামর জনতা। এবার আর চুপি সারে নয়, অনেকটা ঢাকঢোল পিটিয়ে হুইসেল বাজিয়ে রাজধানীবাসীকে অভিবাদন জানিয়ে গেল স্বপ্নের মেট্রো রেল। যদিও এই স্বপ্নযাত্রার পূর্ণতা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, তবুও আজকের এই পরীক্ষামূলক যাত্রা বার্তা দিয়ে গেল উন্নয়ন, অগ্রগতি আর সম্ভাবনায় অপ্রতিরোধ্য এক বাংলাদেশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সাগরের বুকে দেশের সবচেয়ে বড় রানওয়ে নির্মাণের কাজ শুরু হলো। সকালে ভিডিও কনফারেন্স উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বৈশ্বিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে কক্সবাজারকে। বিমানের রিফুয়েলিং পয়েন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই জেলাটি। আর এ সময় বিদেশিদের জন্য কক্সবাজারে আলাদা পর্যটন এলাকা তৈরি করা হবে বলেও জানান তিনি। কক্সবাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি। সাগর, পাহাড়, উপকূলীয় দ্বীপ আর বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত সমৃদ্ধ এই জেলার সামনে অবারিত সুযোগ আঞ্চলিক পর্যটন হাবে পরিণত হওয়ার। ভৌগোলিক অবস্থার ফলে কৌশলগত গুরুত্বে পুরো কক্সবাজারকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে নীল জলরাশি ছুঁয়ে বিমান ওঠানামার সুযোগ তৈরি সময়ের ব্যাপার মাত্র। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন আমি ঘোষণা করছি। নান্দনিক এই প্রকল্প সহ পুরো কক্সবাজার ঘিরে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, এটি হবে অর্থনৈতিকভাবে লাভবান হবার নতুন সম্ভাবনা। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। আর পাশাপাশি আমাদের এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি। আমাদের কক্সবাজার এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করব বিশ্বমানের। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতের কক্সবাজার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না। এই যে মানে স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে। সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে। জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখলকারীদের শাসনামলে মানুষ উন্নয়নের মুখ দেখেনি বলেও আক্ষেপ সরকার প্রধানের। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এরা কেউই বাংলাদেশের স্বাধীনতাও বিশ্বাস করে না, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতিতেও বিশ্বাস করে না। তাই যদি করতো তাহলে 12 বছরের মধ্যে আমরা যেটা করতে পেরেছি 21 বছরে তাহলে তারা করতে পারতো, করেনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গ।
মাদক মামলায় ১৩ দিন এগিয়ে চিত্রনায়িকা পরীর জামিন শুনানি হবে মঙ্গলবার। তারিখ এগিয়ে আনতে হাইকোর্টের আদেশের পর এদিন ধার্য করেন জজ আদালত। তার আইনজীবীর প্রত্যাশা ইতিবাচক আদেশ পাবেন তারা। এদিকে ৩ দফায় পরীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। ৩ দফা জামিন চেয়েও পাননি চিত্রনায়িকা পরীমণি। চতুর্থ দফায় জজ আদালতে জামিন চাইলেও শুনানির দিন ধার্য করা হয় ২১ দিন পর ১৩ই সেপ্টেম্বর। তাতেই ক্ষুব্ধ হন তার আইনজীবীরা, চান উচ্চ আদালতের হস্তক্ষেপ। পরীর আবেদনে ২ দিনের মধ্যে শুনানি করতে রুল জারি করে হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ হাতে পাওয়ার পর তারিখ ১৩ দিন এগিয়ে আনে জজ আদালত। শুনানি হবে মঙ্গলবার। তার আইনজীবীরা বলছেন, পরীমণি কেন জামিন পাওয়ার যোগ্য সে বিষয়টি ওই দিন তুলে ধরবেন তারা। সেই রুলের কপি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে পৌঁছে আছে। তার প্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত পরীমণি মামলার ফৌজদারি মিস মোকদ্দমাটি নিষ্পত্তি করবেন মর্মে ৩১/৮/২০২১ তারিখ দিন ধার্য করিয়াছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে ৩ দফায় এই চিত্রনায়িকাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন একটি বেসরকারি মানবাধিকার সংগঠন। স্বপ্রণোদিত হয়ে চাওয়া হয় আদেশ। আদালত বলেছেন, জামিন শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোর্টকে দৃষ্টি আকর্ষণ করা হলে কোর্ট বলেছে যে যেহেতু এই বিষয়ে একটা জামিনের প্রেয়ার আছে এবং কোর্ট রুল দিয়েছে, এই রুলগুলো রিটার্ন আসার পরে কোর্ট এই বিষয়টা আবার দেখবেন এবং পরবর্তীতে কোন দিন শুনানি হবে সেই দিন ডেট আমাদেরকে জিয়াউর রহমানের সমাধি ইস্যুতে আজও সরগরম দেশের রাজনীতি। আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়ায় উচ্চ আদালতে। এদিকে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেছেন, জিয়ার কবর সহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেবে সরকার। আর জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী। জিয়ার সমাধি নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ বিএনপিপন্থী আইনজীবীদের মুখোমুখি এই অবস্থান। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, উত্তেজনা ছড়ায় আদালত প্রাঙ্গণে। আওয়ামী লীগের আইনজীবীদের দাবি, সমিতিকে রাজনৈতিক কার্যালয় বানাতে দেয়া হবে না। পাল্টা জবাব দিয়েছেন বিএনপির আইনজীবীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এমন একজন বীর সেনানী এবং সফল রাষ্ট্রনায়ক সম্পর্কে তার চরিত্রে কালেমালাপনের যে অপচেষ্টা অতি সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে, সেটি অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং ইতিহাসের মীমাংসিত সত্যের বিকৃতি। জননেত্রী শেখ হাসিনার বক্তব্যকে কটূক্তি করিয়া যে বিবৃতি প্রদান করা হইয়াছে তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বক্তব্য নয়। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করে ইতিহাস বিকৃতি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করিয়াছেন মাত্র। এদিকে জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধিসহ সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর আইনমন্ত্রীর প্রশ্ন, জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে। বিএনপির জেনারেল সেক্রেটারি সাহেব নাকি বলেছেন তিনি জিয়াউর রহমানের লাশের ছবি দেখেছেন। তাকে চ্যালেঞ্জ দিচ্ছে, জিয়াউর রহমানের ছবি যদি আপনি দেখে থাকেন মৃত, তাহলে সেটা জাতির সামনে প্রকাশ করুন। ভারতে যাওয়া ছাড়া, জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া এই তার কর্মকাণ্ডে আমরা কখনো দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন। বিএনপির প্রতিষ্ঠাতার কবরে তার লাশ আছে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুর নতুন ধরন সেরোটাইপ 3-তে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ। এ ধরনে শিশুদের অবস্থাই বেশি জটিল হয়ে পড়েছে। এমনকি এডিসের জীবাণুবাহী মায়ের দুধ পান করেও শিশুদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। জিনোম সিকোয়েন্স করে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন একজন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 252 জন রোগী। আইসিইউ থেকে সাধারণ শয্যা, প্রতিটি আসনে এখন ডেঙ্গু আক্রান্ত শিশু। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের।
গড়ে 8 থেকে 10 জন রোগী ঢাকা শিশু হাসপাতালে আসছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। চিকিৎসকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুতে আক্রান্ত হলে হাসপাতালের কোনো বিকল্প নেই। ওনারা দেখে যে আপনার বাচ্চার তো কন্ডিশন ভালো না, আপনার 4টা ডোনার রেডি রাখেন আর হলো গিয়ে আইসিইউ রেডি রাখেন। যদি কখনো মনে হয় যে প্রস্রাবটা কমে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, বা মনে করেন ইমিডিয়েটলি হাসপাতালে আসতে হবে, হাসপাতালে আসতে যেন দেরি না হয়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর তথ্য উন্মোচন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সংস্থাটি বলছে এবার বেশি ছড়িয়েছে সেরোটাইপ 3 ডেঙ্গু, যেখানে রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে শিশুদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে এ ধরনের। বিশ্লেষণকৃত নমুনা সমূহ পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায় উক্ত নমুনা ডেঙ্গু ভাইরাসের ডেনভি3 অর্থাৎ সেরোটাইপ 3 এর অন্তর্গত। নগর পরিকল্পনাবিদরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতার জন্য জনগণের অসচেতনতা যেমন রয়েছে, তেমনি সময় মতো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন এপ্রিল মে থেকে যে উদ্যোগ নেওয়া দরকার মশা বংশবৃদ্ধির নিধনে, সেটি যেমনি কার্যকর করছে না। যথোপযুক্ত মশক নিধনের ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে তাদের এবং সেই সঙ্গে নিয়মিততা পরিবীক্ষণে তাদের গাফিলতি রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 28 আগস্ট থেকে সপ্তাহব্যাপী আবারও অভিযান শুরু করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিন গড়ানোর সাথে সাথেই বাড়ছে টিকার SMS পেতে বিপুল সংখ্যক মানুষের অপেক্ষা, উৎকণ্ঠা। নিবন্ধনের পরও টিকা না পাওয়া মানুষ এখন প্রায় 2 কোটি। আর এই অবস্থায় অপেক্ষমানদের টিকার প্রথম ডোজ পেতে সময় লাগবে আরও 3 মাসের মতো। এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 89 জন, মৃত্যু ছাড়িয়েছে 26,000। ফারুক ভাই রবিনের রিপোর্ট। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে কোনো দিন প্রয়োগ হচ্ছে 5 লাখের বেশি টিকা, কিন্তু চাহিদার বিপরীতে এ সংখ্যাও যথেষ্ট নয়। রাজধানীর অনেক স্থানে নিবন্ধনের পর কেউ 1 মাস, কারো বা অপেক্ষার পালা 1.5 থেকে 2 মাস। আসছে না টিকার জন্য SMS। গত মাসের 26 তারিখে 7 জনের জন্য নিবন্ধন করেছি, কিন্তু একজনেরও SMS এখনো আসেনি। রেজিস্ট্রেশন করার পর আমি টিকিট নিতে পারতেছি না, তো এর মধ্যেও তো আমি আক্রান্ত হতে পারি। গত মাসে করেছি, SMS আসেইনি, আমাদের পরিবারেরও কেউ পায়নি। আমরা তো টেনশনে আছি, কি পাবো না। দেশে এখন পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন 3,73 লাখের বেশি মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ হলেও পেয়েছেন এমন মানুষের সংখ্যা 1,81 লাখ। নিবন্ধনের পর টিকার অপেক্ষায় এখন প্রায় 2 কোটি মানুষ, অথচ দিনে প্রথম ডোজ দেওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ। এ হারে টিকা দেওয়া হলে বর্তমানে নিবন্ধিত ব্যক্তিদের প্রথম ডোজ নিশ্চিতই সময় লেগে যাবে 3 মাসের মতো। অন্যদিকে দেশে বর্তমানে টিকার মজুদ 66 লাখের মতো। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে সরবরাহ অব্যাহত থাকায় টিকার কোনো সংকট হবে না। সেক্ষেত্রে টিকাদান কার্যক্রমের পরিসর বাড়ানোর ভাবনা অধিদপ্তরের। কেন্দ্রের একটি নির্দিষ্ট সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু তারা SMS প্রদান করে। যে কেন্দ্রগুলো বা স্টেশনগুলো আছে সেগুলোর সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। মহামারী থেকে সুরক্ষায় দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছেন নীতি নির্ধারকরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা যমুনায় বাড়ছে পানি। বগুড়ার সারিয়াকান্দি সহ 3 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘরে কোমর পানি তলিয়ে গেছে ফসলি জমিও। এদিকে শরীয়তপুরেও শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে যমুনার পানি। এতে বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। প্রয়োজনীয় সামগ্রী সহ গবাদি পশু নিয়ে নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন পার করছেন শত শত পরিবার। পানির মধ্যে বাড়ি ঘর পড়ে গেছে, মুরগি গেছে, আমরা এখন কি করবো? বন্যা আসে কোনো সাহায্য পা নাই। সরকার এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি। 2 টন চাউল পাচ্ছি, কিন্তু এখন দোয়ার সাহস পাচ্ছি না। দ্রুত দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তাদের পয় নিষ্কাশন, সুপেয় পানি এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। পদ্মার পানি শরীয়তপুর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজিরা ও নড়িয়া উপজেলার 10টি ইউনিয়নের 45টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে গ্রামের সড়কগুলো। নাই, কোনো কিছু নাই, আটতে পারি না, চলতে পারি না, যাইতে পারি না, নৌকা নাই। প্রধান সড়ক ছাড়া যে রাস্তাগুলি আছে পানিতে তলিয়ে গেছে। পানির নিচে বেশিরভাগ এলাকার ফসলি জমি। এতে আগাম ফসলের বীজতলা নষ্টের দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। আহসানুল করিম, সময় সংবাদ।
আমদানি করা জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালনে এবার নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। মহেশখালীর গভীর সমুদ্রে স্থাপন করা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM বয়া। নীতি নির্ধারকদের দাবি, ডাবল পাইপলাইনে তেল খালাস শুরু হলে বছরে সরকারের সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। আর প্রতিমন্ত্রী বলছেন, এর মাধ্যমে দেশের পুরো জ্বালানি তেল নেটওয়ার্ক অটোমেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। প্রকল্প এলাকা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায় রিপোর্ট। দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রতি বছরই বিদেশ থেকে তেল আমদানি করা হয় সমুদ্রপথে। বহির্নোঙরে থাকা জাহাজের তেল লাইটারেজে করে রিফাইনারি পর্যন্ত নিয়ে আসাই সনাতনী তেল পরিবহন ব্যবস্থা। এক্ষেত্রে 1 লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ থেকে খালাসে সময় লাগে 11 দিন। অতিরিক্ত জাহাজ ভাড়া আর চুরি সহ পণ্য নষ্ট হওয়ার সিস্টেম লসে বড় লোকসান হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর। তেল খালাসে বহির্বিশ্বের মতো বাংলাদেশও এবার প্রবেশ করতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রযুক্তিতে। এই প্রকল্পে মহেশখালীর গভীর সমুদ্রে জাহাজ নোঙরের স্থানে বসানো হচ্ছে বিশেষ বয়া। সেই বয়া থেকে জ্বালানি তেল সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ডাবল পাইপলাইনের মাধ্যমে নেওয়া হবে তীরে বানানো স্টোরেজ ট্যাঙ্কে। সমুদ্রের তলদেশ অংশে 135 কিলোমিটার পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। অপরিশোধিত তেলের জন্য 50,000 ঘনমিটারের 3টি এবং 30,000 ঘনমিটার ধারণ ক্ষমতার 3টি ডিজেল রিজার্ভ ট্যাঙ্ক এখন প্রায় প্রস্তুত। বড় জাহাজ যেটা আসবে SPM এর সাথে ওখানে অ্যাঙ্কর করার পরে আমরা সরাসরি পাম্পিং করবে। পাম্পিং করে আমাদের এই ট্যাঙ্কগুলোতে এই তেলগুলো আসবে। প্রজেক্টের কমপ্লিশন আগস্ট 2022, তার মধ্যে আমাদের সমস্ত কাজ ইনশাআল্লাহ শেষ করব। প্রায় 7,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে SPM। জ্বালানি সচিবের আশা, খরচ কমার পাশাপাশি তেল পরিবহন খাতে নৈরাজ্য কমবে এই প্রযুক্তিতে। যেখান থেকে মোরিংটা হচ্ছে সেই মোরিং থেকে আমরা গোদনাইল পর্যন্ত আমরা আনতে পারবো ভবিষ্যতে। 1 বছরে প্রায় 800 কোটি টাকার লাভ হবে। প্রতিমন্ত্রী জানালেন, তেল পরিবহন ও সঞ্চালন নেটওয়ার্ক অটোমেশনে বড় ভূমিকা রাখবে SPM। তেলকে প্রপার ফ্লোতে রাখার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। সারা বাংলাদেশ যত ডিপো আছে, টার্মিনাল আছে, তেলের সমস্ত টার্মিনাল সমস্ত কিছু আমরা অটোমেশনের আওতায় নিয়ে আসতেছি। অবশেষে বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল খালাস এবং পরিবহন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি তেলের পরিবহন খরচ এবং চুরি দুটোই যেমন কমবে, ঠিক একই রকমভাবে জ্বালানি তেল সংরক্ষণের ক্ষেত্রেও সক্ষমতা বাড়বে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। দেবাশিস রায়, সময় সংবাদ, SPM পাম্পিং স্টেশন, মহেশখালী, কক্সবাজার। চীন থেকে সিনোফার্মের আরও 3 লাখ টিকা নিয়ে দেশে পৌঁছেছে বিমান বাহিনী। সন্ধ্যা 6টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এসে পৌঁছায় পরিবহন বিমানটি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই টিকা পাঠিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সামরিক চিকিৎসা সেবা শাখার ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিসেসের কাছে টিকাগুলো হস্তান্তর করা হয়। এই 3 লাখ ডোজ টিকা সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রয়োগ করা হবে বলে জানানো হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে 3 লাখ সিনোভ্যাক্সের টিকা দিয়েছে। আমরা গতকাল এই টিকাগুলো আনতে গিয়েছি এবং আজকে আমরা টিকাগুলো নিয়ে ফেরত এসেছি। মূলত বাংলাদেশ বিমান বাহিনী এই ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কোভিডের পর থেকেই করে আসছে। এ যাবৎ আমরা 8টি থেকে 9টি মিশন করেছি। এটা কিন্তু আর্ম ফোর্স টু আর্ম ফোর্স দিয়েছে। এই ভ্যাকসিনগুলো আমাদের আর্ম ফোর্সের যত ফ্রন্টলাইনার আছে তার পরিবারবর্গ সহ তাদেরকে দেওয়া হবে। এবার দেশে বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে হারিকেন আইডা আঘাত হানতে শুরু করেছে। প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। হারিকেন আইডার সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। সাকিব, ধন্যবাদ রাব্বি। 1850 সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে লুইজিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শক্তিশালী হারিকেনটি আঘাত হানতে শুরু করেছে ইতিমধ্যে। এর আগে কিউবায় লন্ডভন্ড করে দিয়ে গেছে এই আইডা হ্যারিকেন। এখন এই মুহূর্তে বাতাসের গতি লুইজিয়ানা অঙ্গরাজ্য সহ আশপাশের এলাকায় 150 মাইল অর্থাৎ 240 কিলোমিটার বেগে এই মুহূর্তে বাতাসের গতিবেগ।
তীব্র বাতাস সঙ্গে ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, নদী সাগর সর্বত্র জলোচ্ছ্বাসে ছেয়ে গেছে। এই অবস্থায় অনেক আগে থেকেই কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারগুলো জরুরি অবস্থা জারি করেছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারাও কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে। আমি গতকালকেও কথা বলেছিলাম, আজকে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রসের হয়ে কাজ করছেন একজন বাংলাদেশি বিশেষজ্ঞ লিনিয়া আহমেদ কিকি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন এবং তিনি যেহেতু বাংলাদেশি, বিশেষ করে আমার প্রশ্ন ছিল যে এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশিরা কেউ এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা কিংবা ওই অঞ্চলে বাংলাদেশিরা কেমন রয়েছেন। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে লুইজিয়ানা অঙ্গরাজ্যের কোনো বাংলাদেশি এখন পর্যন্ত বাকি নেই উদ্ধার তৎপরতার কাজে। তাদের সবাইকে, সব বাংলাদেশিদেরকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের এখন পর্যন্ত তারা কেউ ক্ষয়ক্ষতির শিকার হননি, তারা নিরাপদেই রয়েছেন। পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষজনদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। লিনিয়া আহমেদ কি বলেছেন, এই মুহূর্তে যেহেতু ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে, এখন এই মুহূর্তে যে যেখানে রয়েছে সেখান থেকে তার অবস্থান পরিবর্তন করা যাবে না। যারা নিরাপদে সরে গেছেন তারা গেছেন, যদি যারা যেতে পারেননি তারা যেহেতু এই মুহূর্তে যেন তাদের অবস্থান পরিবর্তন না করেন, কারণ উদ্ধার কর্মকর্তা, পুলিশ থেকে সর্বত্র সবাই কিন্তু এখন যার যার অবস্থানে রয়েছেন, কাউকে এই মুহূর্তে উদ্ধার করা সম্ভব হবে না। সেই জন্য সবার উদ্দেশ্যে তাদের একটি বক্তব্য যে যে যার অবস্থানে রয়েছেন সেই অবস্থানেই যেন তারা থাকেন। এই মুহূর্তে একটি লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে লুইজিয়ানা অঙ্গরাজ্য। বাতাসের বেগ তীব্র, সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বন্যার একটি ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে শক্তিশালী হারিকেন আইডার এই মুহূর্তের পরিস্থিতি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন আইডার সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।